কাকার বাসায় মুরগির ডিম। কাকার বাসায় মুরগির ডিম ইস্টবেঙ্গল নিয়ে একটা ছোট্ট একটা 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 কন্টেন্ট। তো আমার যে আগের যে একটা অডিও দিলাম কয়েক ঘন্টা আগে, যেখানে আমি একটু গতি বা স্পিড নিয়ে মানে পার্সোনাল লেভেল, মানে টিমের গতিটা একটা অন্য ব্যাপার, কিন্তু ইন্ডিভিজুয়াল পার্সোনাল লেভেলে যেই ফুটবলারের যে একটা গতি থাকে সেটা নিয়ে একটা অল্প আলোচনা করেছিলাম, যেহেতু মনে হয়েছিল এই বিষয়টা একটা চূড়ান্ত সামগ্রিক অজ্ঞতা রয়েছে আমাদের ইস্টবেঙ্গল ফ্যানকুলের মধ্যে। তো সেইটার একটা কমেন্টে একজন লিখলো যে ইস্টবেঙ্গলের যে অনূর্ধ্ব-17 টিম আছে সেখানে নাকি সাম্প্রতিককালে 3টে কেরালার কোনো একটা একাডেমি থেকে 3টে ছেলেকে নাকি নেওয়া হয়েছে। তো সেই বিষয়ে আলোচনার আগে দুটো বিষয় বলে নিই। একটু আগে ইউটিউবের একটা চ্যানেল আছে স্পোর্টস অ্যান্ড স্ক্রিন বলে, তো তাতে দেখলাম সম্বরণ ব্যানার্জি যে যার অধিনায়কত্বে বাংলা শেষ রঞ্জি ট্রফি জিতেছে, যে ফাইনাল ম্যাচে কিন্তু সৌরভ গাঙ্গুলি ছিল। সৌরভের সেটা মানে ডেবিউ ছিল, মানে রঞ্জিতে ডেবিউ ছিল, ও সৌরভ কিন্তু ফাইনালে ডেবিউ করেছিল, কেননা সেমিফাইনালে ওর দাদা স্নেহাশিস গাঙ্গুলি পা ভেঙে গিয়েছিল, মানে পায়ে ক্র্যাক নিয়ে ও কিন্তু তখন অসাধারণ একটা ম্যাচ খেলেছিল কর্ণাটকের বিরুদ্ধে। এবং এখন আমার মনে আছে রেডিওতে কমেন্টে শুনছিলাম সেই মানে জাওয়াগাল শ্রীনাথ বল করছিল। জাওয়াগাল শ্রীনাথ সেই অর্থে ভারতের প্রথম ফাস্ট বোলার, কপিল তো ফাস্ট বোলার ছিল না। তো জাওয়াগাল শ্রীনাথ তখন উঠছে এবং পায়ে ক্র্যাক ধরে গেছিলো খেলতে খেলতে, কিন্তু সেই ভাঙা পা নিয়ে কিন্তু স্নেহাশিস গাঙ্গুলি সেমিফাইনাল ম্যাচটা উতরে দিয়েছিল। তারপর ফাইনালে খেলতে পারেনি, ফাইনালে সৌরভ নেমেছিল, সৌরভের ডেবিউ ছিল, সেটা অনেক দিন আগের কথা। তো সম্বরণ ব্যানার্জি কিন্তু সেই স্পোর্টস অ্যান্ড স্ক্রিনে বলছে যে বাংলার ক্রিকেটে কেন এই মুহূর্তে এত খারাপ হাল, সে নিয়ে বলছে যে এখন শুনতে পাই যে বাংলার সিনিয়র টিম ক্রিকেটের এবং বিভিন্ন এজ লেভেল যেসব টিম আছে সেখানে নাকি ড্রেসিং রুমে হিন্দিতে কথাবার্তা হয়। তো বলছে অনেক প্লেয়ারে এটা নিয়ে আপত্তি জানিয়েছে যে হিন্দিতে কেন কথাবার্তা হবে। এবং সম্বরণ আরও একটা মারাত্মক অভিযোগ করল যে বিহার, ঝাড়খণ্ড, ইউপি এই সমস্ত জায়গা থেকে অনেকে কিন্তু ভুয়ো মানে জালি মানে 420 আধার কার্ড, ফলস ব্যাঙ্ক স্টেটমেন্ট বার করে বাংলার হয়ে বিভিন্ন এজ লেভেলে ক্রিকেট খেলছে। তো যাকে এটা সিএবির ব্যাপার, বাংলা পক্ষের ব্যাপার, ওরা এটা সামলাক, ওদের নিশ্চয়ই গোচরে আসবে সম্বরণ ব্যানার্জির ইন্টারভিউটা। আমি আরেকটা ব্যাপার বলি, আজকে দেখলাম এক্সট্রা টাইমের একটা, আজকের ইস্টবেঙ্গল যেটা অনুশীলন হলো, সে অনুশীলনে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললো, যে ওদের সব্যসাচী বলে যে ছেলেটা আছে সেখানে বললো যে আজকে অস্কার কিন্তু প্লেয়ারদের শিখিয়েছে মানে হাতে কলমে ধরে, মানে থিওরি এবং প্র্যাকটিক্যাল বোথ, মানে শুধু থিওরিতে লেকচার দিলে তো আমিও লেকচার দিতে পারি, তো আমিও কোচ হয়ে যেতাম। থিওরি এবং প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করে দেখিয়েছে যে কি করে যখন আপনাকে চেপে ধরবে বা প্রেস করবে, যেটা আমরা টেকনিক্যালি বলি প্রেস করবে অপোনেন্ট টিমের প্লেয়াররা, তখন আপনি কি করে বলটাকে সামলাবেন বা বলটার পজিশন রাখবেন, মানে বলটা পা থেকে যেন ছিটকে না যায় বা তাড়াহুড়ো করে যেন কাউকে পাসটা না দিয়ে দেন, মানে বেসিক্যালি কী করে আপনি বলটা শিল্ড করবেন, এই টেকনিক্যাল ব্যাপারগুলো এইগুলো কিন্তু আমাদের দেশে ফুটবলার শেখে না। সেই অর্থে এটা আমি বারবার বলে আসছি, আমার বহুদিন ধরে বলে আসছি যে এই বেসিক টেকনিক্যালিটিতে কিন্তু সমস্যা আছে। আজকে ইস্টবেঙ্গল প্লেয়ারদের সাথে নয়, এটা সমস্ত মানে ভারতীয় প্লেয়ারদের সাথেই আছে, ছোটো থেকে তাদের ঠিক করে খেলাধুলো শেখানো হয় না। তো সেই জন্য আমি এখনও বলছি স্পেনে এই ধরনের কোচ, স্পেন, বেলজিয়ামে প্রচুর মানে বেসিক লেভেলের এইসব ট্রেনার, এরা স্কুল কলেজে যেগুলো শেখায়, যে স্কুলের যে স্পোর্টস টিচার, এরা এই সমস্ত বেসিকগুলো জানে। এরা হয়তো এদের হয়তো লাইসেন্স নেই হয়তো সেই অর্থে, মানে কিন্তু এরা বেসিকগুলো জানে। কি করে জানে সেটা অন্য একটা গল্প, কিন্তু এগুলো জানে। তো সেই জন্য বলছি যে, এবং এই বেসিকগুলো কিন্তু খামতি সত্যি আছে, মানে আমাদের প্লেয়ারদের যে যাই বলুক এগুলো আছে। এরা আপনি যদি বিড়ালকে 1 কোটি টাকাও দেন, বিড়ালের গলায় যদি একটা 1 কোটি টাকার চেকও বেঁধে দেন, বিড়ালটা বিড়ালই থাকবে, সে কিন্তু হঠাৎ করে একটা চিতাবাঘ হয়ে যাবে না। তো এগুলো কিন্তু শুধরানো দরকার, এবং এর বেস্ট উপায় হচ্ছে এইটাকে
মেনে নেওয়া যায়, একটা খামতি আছে, এবং সেই অনুযায়ী একটা কাজ করা। মানে কী কাজ? এই যে বললাম, প্রচুর আপনাকে নিয়ে আসতে হবে ইউথ লেভেল টিচার, কেন তার মাইনে কম। অস্কার তো নিজে এইভাবে প্রথম ভারতে এসেছিল, যখন প্রথম এসেছিল ব্যাঙ্গালোরে একটা একাডেমির টিচার হয়ে, তারপরও ঘটনাচক্রে একটা আই লিগ টিমের সুযোগ পায়, তারপরে এদিক ওদিক করে তারপর বহু বছর বাদে বসুন্ধরায় যায়, সেখানে বহু বছর থাকে, তারপরও এখানে এসছে। তো এরকম প্রচুর, মানে অল্প বয়সে অস্কারের মতন প্রচুর আপনি পাবেন, এবং অস্কার লেভেলেরও লাগবেন, আপনি আরও জুনিয়র লেভেলে কোচ নিয়ে আসুন। মানে অহেতুক পয়সা নষ্ট করবেন না, আপনার দরকার এমন লোক যার মাইনে মোটামুটি কম, যে কাজটা জানে এবং ধরে ধরে শেখাবে। এটা কিন্তু শুধু সিনিয়র লেভেলে করলে হবে না, আমাদের যে রিজার্ভ টিম রয়েছে, আন্ডার-17, আন্ডার-15, এদের শেখাতে হবে। দেখুন, মানে চলে এসছে, এরা সব ISL খেলতে চলে এসছে, ন্যাশনাল টিমেও কেউ খেলেছে, কেউ খেলবে, এরা বেসিকগুলো জানে না, এবং কিন্তু এগুলো শিখতে হবে এদেরকে। আচ্ছা, এবার আসি ওই কাকার বাসায় মুরগির ডিম ব্যাপারটা। তো আমাদের একটা কথা আছে, একটা প্রবাদ, যে কাকের বাসায় কোকিলের ডিম। তো ভাবলাম যে আমাদের কাক, মানে আমাদের যে কাকা, মানে নিতু কাকা, অনেকে নিতু কাকা বলে, মানে এখনকার ছেলেপিলেরা, আর তার বাসায় এখন কোকিল ডিম দিচ্ছে কেরালা। তাহলে কোকিল বলবো, মানে এরা তো বড় হয়তো, আপনি ধরুন কাক ভুল করে ডিমে তা দিয়ে দিল, তারপর বাচ্চা ফুটলো, সে তো কুহু কুহু করবে না, সে তো ওরকম উহু উহু করবে, উহু উহু করবে, মানে মুরগির ডিমের মতন করবে, মুরগি হবে এগুলো। তো মুরগির ডিমটা আমার মনে হলো যথার্থ এদের জন্য, মানে কোকিল বলাটা ঠিক নয়। দেখুন, এই ব্যাপারে আমার একটা মতামত আছে, এটা আমি বহু বছর বলে আসছি, আমি নিজেও ভারতে বহুদিন চাকরি করেছি, এমন তো নয় যে আমি বিদেশে জন্মেছি, তো ভারতে করেছি আমি, কলকাতা, ব্যাঙ্গালোর, দিল্লিতে করেছি, আমি কাজ করেছি। তো আমি প্রচুর অবাঙালি নিয়ে কাজ করেছি। আমার কথা হচ্ছে যে সিনিয়র লেভেলে ঠিক আছে, মানে একটা দেশের মধ্যে আপনার একটা মোবিলিটি থাকা উচিত, মানে আপনি সিনিয়র লেভেলে যে দেশের শ্রেষ্ঠ প্লেয়ার তাকে নেবেন, এই নিয়ে কোনো দ্বিমত আমার মনে হয় না কোনো বুদ্ধিমান মানুষের থাকবে। আপনি যদি সিনিয়র লেভেলে কেরালা ব্লাস্টার্সে যারা একদম মানে প্রতিষ্ঠিত কেরালাইট প্লেয়ার থাকে বা মালায়ালি প্লেয়ার থাকে, তাদের যদি আপনি নিয়ে আসতে পারেন তো নিয়ে আসুন, কেউ মানা করছে না। কিন্তু এই ছোট্ট ছোট্ট মানে মুরগিদের আপনি তা দেবেন কেন? কেন এইটা তো একটা মানে একটা স্ট্রাকচার। এই যে কিছুদিন আগে আমি যখন কলকাতায় গিয়েছিলাম, আমাদের একটা পরিচিত একটা ফ্যামিলি ফ্রেন্ডের মেয়ে, সে ওই পোস্ট গ্র্যাজুয়েট করছে, জুনিয়র ডাক্তার টেকনিক্যালি। তোর সঙ্গে একটু জানার চেষ্টা করছিলাম ওদের কী হয়েছিল সমস্যা। তো এই যে মানে কি বলে, দাঁড়ান এক সেকেন্ড, তো ওদের এই জুনিয়র ডাক্তাররা যে রেফারেল সিস্টেম বলেছিল, সেটা আমি একটু শোনার চেষ্টা করছিলাম, এবং এটা সারা বিশ্বেই আছে। মানে এমন নয় যে গ্রামে গঞ্জে কিছু হলো সাথে সাথে তাকে মূল শহরে পাঠিয়ে দিল, এটা পৃথিবীর কোথাও নেই। এটা আমরা চেষ্টা করছি বাংলা এটা ইমপ্লিমেন্ট করা, এবং খুবই ভালো কথা, মানে শুনেছি অলরেডি ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে গেছে। তো এই যে রেফারেল সিস্টেম, এটা কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য। আমাদের যে দেশে যে ধরুন জিএসটি বা ইনকাম ট্যাক্স যে আয় করে আমাদের কেন্দ্রীয় সরকার, সে তো বিভিন্ন রাজ্য থেকে বিভিন্নভাবে আয় করে। ধরুন পশ্চিমবঙ্গে থেকে প্রচুর আয় করে জিএসটি বা ইনকাম ট্যাক্স, কিন্তু তারপর যখন ওই সমস্ত রাজ্য থেকে যে জিএসটি আর ইনকাম ট্যাক্সে আয় করে কেন্দ্রীয় সরকার, তারপর ওটা যখন আবার তার একটা অংশ ফেরত দেয় বিভিন্ন রাজ্যকে, সেটা কিন্তু এমন নয় যে বাংলা সেই অনুপাতে পায়, যে অনুপাতে দেয় সেই অনুপাতে পায় না। তখন অনেক রাজ্যের থেকে এই আমদানিটা কম হয়। তো এবার কেন্দ্রীয় সরকার যে টাকাটা আবার ফেরত পাঠায়, সেটা কিসের ভিত্তিতে পাঠায়? সেই রাজ্যের যে নিজস্ব আয় কেমন রয়েছে বা তার জনসংখ্যা কেমন রয়েছে সেই অনুপাতে দেয়। তো ব্যাপারটা এরকম যে একটা যৌথ পরিবার আছে, সবার থেকে টাকা নেওয়া হলো, আবার সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো, মানে যেটা একটা ধরুন একটা পারফেক্ট একটা কমিউনিস্ট একটা অ্যাপ্রোচ, যে সবার আয়টা নিয়ে আবার ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো। তো সেইটা যখন ডিস্ট্রিবিউট করে দেওয়াই হচ্ছে একটা ফেডারেল স্ট্রাকচার, তখন আমরা কেন জুনিয়র লেভেলে আবার অন্য রাজ্যের ছেলেদেরকে তোলার চেষ্টা করব বা তাদের পেছনে ইনভেস্ট করব? কেননা কেরালাকে তো টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, বা পশ্চিমবঙ্গকে দিচ্ছে, মণিপুরকে দিচ্ছে, মিজোরামকে দিচ্ছে, এবং সেইটা তো তাদের যে নাগরিক রয়েছে তাদের ওয়েলফেয়ারের জন্যই দেওয়া হচ্ছে। তো আমরা তো অলরেডি টাকা তুলে তো আমরা কেরালাকে দিচ্ছি টাকা, আমরা টাকা তুলে পশ্চিমবঙ্গের টাকা তো যাচ্ছে মণিপুরে, পশ্চিমবঙ্গের টাকা যাচ্ছে মিজোরামে,
পশ্চিমবঙ্গের টাকা যাচ্ছে কেরালায়। তো আবার কেন আমরা ডেকে নিয়ে আসবো? আপনি ধরুন ক্লাস 7-এ পড়েন বা 8-এ পড়েন, আপনি যদি একটা আমেরিকার কোনো একটা স্কুলে যদি অ্যাপ্লাই করেন, ভাবছেন আপনাকে অ্যাডমিশন নিয়ে নেবে, আপনাকে আবার স্কলারশিপও দেবে। কিন্তু আমরা কিন্তু সেটাই করছি, আমরা কেরালা থেকে 14-15 বছর ছেলেদের ধরে আনছি এবং তাদের ভরণ পোষণ করছি, মানে ইনডাইরেক্টলি আমরা তাদেরকে ফান্ড করছি, তাই তো, ইনভেস্ট করছি তাদের পেছনে। কেন করছি? আপনি এবার বলতে পারেন মেসির উদাহরণ, মেসিকে তো লা মাসিয়া নিয়ে গেছিলো, বার্সেলোনা নিয়ে গেছিলো। কিন্তু এবার আপনি ভাবুন যে লা মাসিয়া আর্জেন্টিনার কতগুলো বাচ্চাকে নিয়ে গেছে বিগত 30 বছরে বা বিগত 40 বছরে, কতগুলো বাচ্চাকে নিয়ে গেছে, মেসির মতন কতগুলো বাচ্চাকে নিয়ে গেছে। কিন্তু দেখুন এই নিতু কাকু বা নিতু কাকা বা নিতু কাক ইতিমধ্যে কিন্তু একগাদা করা সব ডিফেক্টিভ বিভিন্ন ছেলেদের নিয়ে আসছে কেরালা থেকে। এখানেই হচ্ছে সমস্যাটা। আমি সিনিয়র লেভেলে মানা করছি না, সিনিয়র লেভেলে দেশে যারা শ্রেষ্ঠ তাদেরকে আপনি নেবেন আপনার যদি অর্থের কুলোয়, কিন্তু জুনিয়র লেভেলে প্রত্যেকটা রাজ্যের দায়িত্ব রয়েছে। মানে ধরুন আপনার বাবা আপনার পেছনে টাকা না দিয়ে, আপনার পেছনে আপনার লেখাপড়ার পেছনে ব্যয় না করে পাশের বাড়ির কোনো ছেলের পেছনে ব্যয় করছে, বা বলছে অন্য রাজ্যে কাউকে আমি নিয়ে এসে তাকে লেখাপড়া শেখাবো, তোকে শেখাবো না। ব্যাপারটা কিন্তু এরকমই। তো এইটা নিয়ে কিন্তু একটু জানি না, সমস্যা হচ্ছে নিতুর মাথা অতটা বুদ্ধি নেই এবং ও কিন্তু প্রচুর চেষ্টা করে, ইস্টবেঙ্গলকে কিন্তু এতদিন আগলে রেখেছে, সেই ব্যাপারটা আমি বারবার বলে এসেছি, সেই ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু আমি যেটা করি, মানে আমি কখনোই ভাবি না যে এই একদম পারফেক্ট দস্যু বা একদম পারফেক্ট ঈশ্বর। মানে তার কিছু কিছু কাজ অবশ্যই ভালো, কিছু কিছু কাজ একদম নিন্দনীয়। তো এই কাজটা কিন্তু চূড়ান্ত নিন্দনীয়। নিতু যে ইউথ লেভেল নিয়ে যে কাজগুলো করেছে বা করছে না, হয়তো নিতু নিজে হয়তো জানে না কী হচ্ছে, হয়তো কাউকে একটা দায়িত্ব দিয়ে দিচ্ছে, এই তুই কিছু একটা করিস, আন্ডার-17 টিমটা আমাদের কোয়ালিফাই করলো না ন্যাশনাল লেভেলে, কিছু একটা করিস, মানে কিছু একটা করিস, এইটা কিন্তু একটা সমস্যা। মানে সবসময় আপনি জেতার চেষ্টা করবেন না। আন্ডার-17-এ আপনার ট্রফি ওরিয়েন্টেড গোল হলে কিন্তু মুশকিল আছে, এটা নিতু বলে এবং এটা একদমই ভুল বলে। মানে আপনার আপনার সিনিয়র টিমের লক্ষ্য হবে যা খেলবে তাই জিতবে, যা খেলবে তাই জিতবে। সিনিয়র বা রিজার্ভ টিম ঠিক আছে, যা খেলবো তাই জিতবো, কিন্তু আন্ডার-17, আন্ডার-15 এইগুলোর মূল লক্ষ্য কিন্তু ট্রফি ওরিয়েন্টেড। এখানে নিতুকে আমি যদি 100 রেটিং দিতে বলেন 100 শূন্য দেবো, কেন এটা ও যেটা বলে একদম চূড়ান্ত ভুল বলে, 100 শূন্য পাওয়ার মতনই বলে। আন্ডার-17-এর লক্ষ্য হওয়া উচিত সেখান থেকে কী করে রিজার্ভ টিমে ভালো প্লেয়ার তোলা যায়। এরা যেটা করে বলে আমি 4টে করে প্রমোট করলাম, এবার সেই 4টে কি কোথায় কি ছক্কা খেললো সে আপনার হিসাব নেই। যেমন রিজার্ভটাকে বিনো বলে দেয় আমি 5টা প্লেয়ারকে আইএসএল নিয়ে পাঠিয়েছি, তারপর আইএসএলে গিয়ে তারা ছক্কা খেলছে। ব্যাপারটা তাই না, মানে আপনি যাদেরকে পাঠালেন বা যাদেরকে প্রমোট করলেন তারা তারপর কী করছে সেটা ইম্পর্টেন্ট, তার ভিত্তিতে রেটিং দেওয়া উচিত। নট আমি পাঠিয়ে দিয়েছি, মানে এমন তো নয় যে আপনি বিরিয়ানির 4টে প্যাকেট পাঠিয়ে দিয়েছেন, আর্সালানে কি দাদা বৌদি 4টে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছেন বলে আমি তো 4টে প্যাকেট বিরিয়ানি পাঠিয়ে দিয়েছি। ব্যাপারটা ওরকম হয়ে গেছে, মানে ব্যাপারগুলো কিন্তু বিরিয়ানি না, আপনি যা পাচ্ছেন বিরিয়ানি যা পাচ্ছেন না, মানে একটা বাক্সে কোনো মতো একটা মাল মানে আলফাল দিয়ে বাক্সটা করে প্যাক করে পাঠিয়ে দিচ্ছেন। আন্ডার-17 থেকে আপনি ওইভাবে রিজার্ভে পাঠাচ্ছেন, রিজার্ভ থেকে আপনি ওইভাবে আইএসএল স্কোয়াডে পাঠাচ্ছেন। যাকে ব্যাপারটা যেটা বলার ছিল সেটা হচ্ছে একটা ফেডারেল স্ট্রাকচারে সবার কিন্তু আলাদা আলাদা বাজেট থাকে, সবার আলাদা আলাদা একটা দায়িত্ব থাকে। যেই রাজ্যে যা দায়িত্ব, মানে তার রাজ্যের লোকের প্রতি একটা দায়িত্ব থাকে তাদেরকে বড় করে তোলা। এক্সেপশন অবশ্যই থাকে, ধরুন আপনি একটা মেসি জাতীয় কাউকে পেয়ে গেলেন, ঠিক আছে, আমরা তো বাইচুংকে নিয়ে এসেছিলাম অল্প বয়সে, কিন্তু তা বলেই না যে আমরা গ্যাংটক থেকে ঝেঁটিয়ে সবাইকে নিয়ে চলে এসেছি। এইটা বোঝার খুব দরকার রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। সকলে ভালো থাকবেন।